সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে অর্থাৎ ডিএসসিসি 14 পেপার আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এই ঠান্ডা লড়াইয়ের কারণ বা এর যে প্রেক্ষাপট বা এর উৎস কি, এ সম্পর্কে 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আলোচনার শেষে এর যে 1000 ওয়ার্ডের যে উত্তরপত্র সেটি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তোমাদের অনেকের কলেজে এই প্রশ্নটা টিউটোরিয়াল হিসেবে দিয়েছে। দেখো, ঠান্ডা লড়াই থেকে 20 নম্বরের প্রশ্ন তোমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের কারণ বা উৎস বা প্রেক্ষাপট, আরেকটি হচ্ছে ঠান্ডা লড়াইয়ের চরিত্র বা প্রকৃতি, বা এটা কি আদর্শগত ধ্যান ধারণা ছিল কিনা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা তোমরা যেমন ফাইনাল পরীক্ষাতে কমন পাবে, আবার তোমাদের কলেজের টিউটোরিয়ালেও এই দুটি টপিকের মধ্যেও একটা পেয়ে যাবে। তাই এই দুটি প্রশ্নেরই আমি পরপর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ঠান্ডা লড়াইয়ের কারণটা কি, বা এর উৎস কি, বা এর প্রেক্ষাপটটা কি। এই তোমাদের যে পেপারটি রয়েছে ডিএসসিসি 14, এই পেপারটা শুরুই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, পরবর্তী 50 বছরের ইতিহাস। তা পরবর্তী 50 বছরের ইতিহাসটাই হচ্ছে ঠান্ডা লড়াইয়ের ইতিহাস, যেহেতু এতটা দিন ধরে ইউরোপে এই ঠান্ডা লড়াই ছিল। তা ঠান্ডা লড়াইয়ের পাশাপাশি আমাদের যে সমস্ত সিলেবাসে অন্যান্য টপিকগুলো পড়তে হচ্ছে, সবই কিন্তু ঠান্ডা লড়াইয়ের দ্বারা প্রভাবিত। প্রতিটা ঘটনাই বা প্রতিটা প্রশ্ন কিন্তু ঠান্ডা লড়াইয়ের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তা মূল পেপারটির নামই কিন্তু ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই একটা বড় টপিক এবং তার উপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে। তা দেখো, ঠান্ডা লড়াই কাকে বলছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তখন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে থাকছে মানে দুটো জোটের মধ্যে হয়, একদিকে জার্মানি থাকে, অন্যদিকে থাকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এই আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া বা রাশিয়া, এরা কিন্তু একসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে চলতেই এদের মধ্যে কিন্তু মনোমালিন্য দেখা দেয়। ইউরোপের বিভিন্ন জায়গা, পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গা যেগুলো জার্মানির কাছ থেকে এরা উদ্ধার করে, সেই সমস্ত জায়গাগুলো কার অধিকারে থাকবে, কে সেখানে খবরদারি করবে, এগুলো নিয়ে আমেরিকা রাশিয়ার মধ্যে কিন্তু স্বার্থের দলাদলি শুরু হয়ে যায় এবং দ্বন্দ্ব দেখা দেয়, যা থেকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। আবার এদিকে সোভিয়েত রাশিয়া, সেই দেশটি কিন্তু সমাজতান্ত্রিক দেশ, আমরা জানি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়া বা রাশিয়া। সেখানে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ কৃষক, শ্রমিক, এদের দল সেখানে ক্ষমতায় রয়েছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদীদের দেশ, অর্থাৎ শিল্পপতি যারা, ধনী মালিক যারা, তাদের দেশ আমেরিকা। ফলে একদিকে থাকছে শ্রমিক কৃষক আর অন্যদিকে থাকছে মালিক শ্রেণী। ফলে এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু সংঘাত সেই চিরকালই রয়ে গেছে, ধনী মালিকের মধ্যে যে সংঘাত। তো সেইভাবে রাশিয়া এবং আমেরিকার মধ্যে আদর্শগত যে ধ্যান ধারণা সেটা কিন্তু, বা মতাদর্শগত যে পার্থক্য সেটা কিন্তু প্রকট হয়ে গিয়েছিল। 1917 সালে যখন রাশিয়াতে প্রথম এই সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার বিরোধিতা করে আসছে বা রাশিয়ার বিরোধিতা করে আসছে। কারণ পুঁজিবাদী দেশ কখনোই সমাজতান্ত্রিক দেশের সাথে খাপ খাবে না বা এক আসনে তারা বসতে পারেন না। এই কারণে এই দুই দেশের মধ্যে এমনিতেই একটা কিন্তু মতাদর্শগত প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ রাশিয়াতে যখন থেকেই লেনিনবাদ, মার্ক্সবাদ এগুলো সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই আমেরিকার সাথে রাশিয়ার একটা মনোমালিন্য তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখব যে রাশিয়া পূর্ব ইউরোপের যে সমস্ত ছোট ছোট দেশগুলো রয়েছে, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, এই সমস্ত দেশগুলোতে তাদের যে মতাদর্শ, মানে সোভিয়েত রাশিয়ার যে মতাদর্শ, কমিউনিজম, বামপন্থী যে মতাদর্শ, সেই কমিউনিস্ট ধ্যান ধারণা সেই সমস্ত দেশগুলোতে বিভিন্ন ছলাকলার মাধ্যমে কিন্তু সেখানে প্রয়োগ করে। একে বলা হয় রুশীকরণ পদ্ধতি। এটা একটা আলাদা পদ্ধতি এবং এটা নিয়ে আলাদা প্রশ্ন হয়, এই রুশীকরণ পদ্ধতি কি। তা রাশিয়া ছলে বলে কলা কৌশল করে তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে পূর্ব ইউরোপে, সেই সমস্ত দেশগুলোকে কবজা করে, সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে এই সমস্ত দেশগুলোকে নিয়ে তৈরি করে সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। আর এটা করতে গিয়ে, সোভিয়েত রাশিয়ার এটা করতে গিয়ে ওই সমস্ত দেশগুলোর সাথে পূর্বে যে সমস্ত বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং আমেরিকা এখানে এসে বাধা দিতে এলে, রাশিয়ার বাধা দিতে এলেই কিন্তু রাশিয়ার সাথে আমেরিকার দ্বন্দ্ব দেখা দেয় এবং ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। তা দেখো, ঠান্ডা লড়াইয়ের কারণ যদি আমরা দেখি, তাহলে দেখব যে ঠান্ডা লড়াই মানে যে উৎস, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটটা যে তৈরি হয়েছে তার 3টে পর্যায় আছে।
তা প্রথম যে পর্যায় সেটি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1939 থেকে 45, এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। তার আগে থেকেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে 1939 থেকে 45, এই 500 বছর এর সময়েও রাশিয়ার সাথে আমেরিকার মনোমালিন্য দেখা দেয় এবং ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের যে মূল কারণগুলো আমরা দেখব সেগুলো কিন্তু সামনে আসছে। তো এই তিনটি পর্যায় রয়েছে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব বা কারণের। তা প্রথম পর্যায়টা কি আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী 1917 সালে যখন সোভিয়েত রাশিয়া তাদের যে বামপন্থী সরকার সেখানে তৈরি হয় বা কমিউনিস্ট সরকার যখন সেখানে তৈরি হয় লেনিনের হাত ধরে, তখন থেকেই রাশিয়ার বিরোধিতা করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা কারণ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ঘটনা। এরপর বিশ্ব রাজনীতিতে হিটলারের উত্থান ঘটে। হিটলার ক্ষমতায় এসে তিনি এই সাম্যবাদকে ধ্বংস করার চেষ্টা করেন বা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করেন। তখন কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্স হিটলারকে বাধা না দিয়ে হিটলারকে উৎসাহ দিয়ে গেছে, হিটলারকে তোয়াজ করে গেছে। এই নীতিটাকে বলা হয় তোষণ নীতি। অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স হিটলারকে তোষণ করে গেছে যাতে হিটলার আরও বেশি জঙ্গি মনোভাব নিয়ে রাশিয়াকে দমন করে, রাশিয়াকে ধ্বংস করে। অর্থাৎ এই ইংল্যান্ড ফ্রান্স পশ্চিমী দেশগুলোর কাছে সোভিয়েত রাশিয়া ছিল বেশি বিপজ্জনক, হিটলারের থেকেও বেশি বিপজ্জনক। তাই তারা চেয়েছিল হিটলারকে দিয়ে সোভিয়েত রাশিয়াকে দমন করতে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তুলতে। তো এই নীতির ফলে কি হয়, সোভিয়েত রাশিয়া কিন্তু ক্ষুব্ধ হয় এবং একটা পশ্চিমী দেশগুলোর সাথে একটা দূরত্ব তাদের মধ্যে তৈরি হয়। তো এই দুটি ঘটনা, একটা হচ্ছে 1917 সালে রাশিয়াতে যে বলশেভিক সরকার তৈরি হচ্ছে, আর ইংল্যান্ড ফ্রান্সের এই তোষণ নীতি, এই দুটি ঘটনা ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটায়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ঘটনা। এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন পশ্চিম ইউরোপে রণাঙ্গন খোলা হয়েছিল, অর্থাৎ যুদ্ধ করার যে ক্ষেত্র, মাঠ বা যে ফিল্ডে যুদ্ধটা হয় সেই রণাঙ্গন খোলা হয়েছিল পশ্চিম ইউরোপে, জার্মানি এবং ফ্রান্সের বর্ডারে। কিন্তু এর উল্টো দিকে পূর্ব ইউরোপে জার্মানি কিন্তু রাশিয়াকে আক্রমণ করে এবং সেখানে রাশিয়া যথেষ্ট নাস্তানুবোধ হচ্ছিল জার্মানির কাছে। তাই রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্টালিন তিনি চেয়েছিলেন বা বারে বারে বলছিলেন, তার জোটের কাছেই বলছিলেন, তার মিত্র সহযোগী দেশগুলোর কাছেই বলছিলেন যে পূর্ব ইউরোপে আরেকটি রণাঙ্গন খোলার কথা। আরেকটি রণাঙ্গন খুললে সেখানে মার্কিন সেনাও থাকবে, ফ্রান্সের সেনা থাকবে, ইংল্যান্ডের সেনাও থাকবে, রাশিয়ার সেনাও থাকবে। কিন্তু সেই রণাঙ্গন খুলতে অযথা দেরি করে এই ইংল্যান্ড এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানরা। এই অহেতুক দেরি করার কারণে রাশিয়াকে একাই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে হয় পূর্ব রণাঙ্গনে এবং সেখানে অনেকটা ক্ষয়ক্ষতি রাশিয়াকে কিন্তু স্বীকার করতে হয়। ফলে এই যুদ্ধের ক্ষেত্র খোলা নিয়ে, অর্থাৎ এই দ্বিতীয় রণাঙ্গন খোলা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ই পশ্চিমী দেশগুলোর সাথে কিন্তু রাশিয়ার একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন এবং সেখান থেকেও কিন্তু ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটছে। আবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হওয়ার পথে তখন পটসডাম সম্মেলন হয়, যে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউরোপে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং পূর্ব ইউরোপের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে ছোট ছোট দেশগুলোকে নিয়ে সেই সমস্যার সমাধান করা। কিন্তু পটসডাম সম্মেলনে পূর্ব ইউরোপের কোনো সমস্যার সমাধান করা হয়নি। অর্থাৎ সমস্যার সমাধান না করার ফলে পূর্ব ইউরোপের দেশ রাশিয়া কিন্তু সেই সমস্যাটার মধ্যে সে জর্জরিত হয়েছিল, সেই সমস্যা থেকে সে বেরোতে পারেনি। ফলে রাশিয়ার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে এবং এটা ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটায়। তো এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ঘটনা। এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা কি কি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো ঘটনা ঘটে পরপর, যেগুলো ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটাতে খুবই সাহায্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এবং বিশ্বে তাদের যে বামপন্থী বা কমিউনিস্ট চিন্তাভাবনা প্রসার ঘটাতে থাকে, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার একটি সফরে যান এবং মিসৌরি প্রদেশের ওয়েস্টমিনিস্টার কলেজে একটি ভাষণ দেন। সেই ভাষণে, জ্বালাময়ী ভাষণে তিনি বলেন যে
পূর্ব ইউরোপের দেশগুলি লৌহ জবনিকার আড়ালে ঢাকা পড়ে যাবে। লৌহ জবনিকা বলতে এখানে সোভিয়েত রাশিয়াকে বোঝাতে চেয়েছেন তিনি, যে সোভিয়েত রাশিয়ার তার যে কমিউনিস্ট ধ্যান ধারণা তার আড়ালে ঢাকা পড়ে যাবে পূর্ব ইউরোপের দেশগুলি। এবং আমেরিকার যদি অবিলম্বে এই সোভিয়েত রাশিয়াকে প্রতিহত না করে, তাহলে সমগ্র ইউরোপ একসময় এই কমিউনিস্ট ধ্যান ধারণা কিন্তু বিস্তার লাভ করবে, ছড়িয়ে পড়বে। তা আমেরিকার উচিত সোভিয়েত রাশিয়াকে বাধা দেওয়া। তা এই বক্তৃতা ফাল্টন বক্তৃতা নামে বিখ্যাত, চার্চিল দিয়েছিলেন এই বক্তব্য। তা এই বক্তব্যের পরে কিন্তু আমেরিকা নড়ে চড়ে বসে। আমেরিকা এই ইউরোপের বিভিন্ন দেশে যেখানে সোভিয়েত ইউনিয়ন তার কমিউনিস্টকে প্রসার ঘটাতে চেয়েছিল, সেই সমস্ত জায়গায় এসে রাশিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফাল্টন বক্তৃতা একটা বড় ভূমিকা নিয়েছিল। এই সময় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন জর্জ এফ কেন্নান, যিনি মিস্টার এক্স নামে বিখ্যাত। তিনি তার এক ফরেন অ্যাফেয়ার্স বলে একটি পত্রিকায় লিখেছেন যে আমেরিকার উচিত হবে সোভিয়েত রাশিয়ার চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা এবং তাকে বেষ্টন করা, বেড়া দিয়ে ঘিরে ফেলা, যাতে তার কমিউনিজম প্রসার লাভ না করতে পারে, সে অন্য দেশের উপরে তার যে চিন্তা ভাবনা সেটাকে আর প্রসার ঘটাতে না পারে। তা জর্জ কেন্নানের এই যে বেষ্টনী নীতি, রাশিয়াকে বেষ্টন করার এই নীতি, মার্কিন কংগ্রেসে ঝড় ওঠে এবং মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এই নীতি গ্রহণ করেন এবং পূর্ব ইউরোপে এই রাশিয়ার মুখোমুখি এসে দাঁড়ান। এবং আমরা দেখব যে ইউরোপের যে দুটো দিক যদি আমরা দেখি, একটা পূর্ব ইউরোপ, একটি পশ্চিম ইউরোপ। তো পূর্ব ইউরোপে যেটা সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছে, বাকি যেটা পশ্চিম ইউরোপ, যে পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিয়ে গ্রিস, ইতালি, জার্মানি বাদে ফ্রান্স, ইংল্যান্ড, এই সমস্ত দেশগুলোকে নিয়ে কিন্তু ন্যাটো তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এবং চুক্তি সংস্থা গঠন করে পশ্চিম ইউরোপের এই দেশগুলোকে আমেরিকা নিজের দলভুক্ত করছে, করে পূর্ব ইউরোপের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই কেন্নানের যে বেষ্টনী নীতি সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হচ্ছে। সেটা মার্কিন কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হওয়ার পর এই রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান তিনি কিন্তু ট্রুম্যান নীতি ঘোষণা করছেন। ট্রুম্যান নীতিটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে সমস্ত দরিদ্র দেশগুলো রয়েছে তারা তাদের অর্থনীতি ভেঙে পড়ে, ফলে তারা রাশিয়ার মুখাপেক্ষী হয়ে পড়ে, রাশিয়ার এই বামপন্থী নীতিতে তারা বিশ্বাসী হতে থাকে। এই প্রবণতাকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এই সমস্ত দরিদ্র দেশগুলোকে কয়েকশো কোটি ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে। ফলে এই দরিদ্র দেশগুলো যেমন তুরস্ক, গ্রিস, এই সমস্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর টাকা ঋণ হিসাবে পায় এবং তারা রাশিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে মুখ ঘোরায়। এই নীতির ফলে সোভিয়েত রাশিয়া ক্ষুব্ধ হয় স্বাভাবিকভাবেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা দূরত্ব আরও বেড়ে যায় এবং যুদ্ধের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। কোনো একটি দেশকে নিয়ে যখন এই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলতে থাকে তখনই কিন্তু যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। যেমন কিউবা সংকট, বার্লিন সংকট, কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট। এই সমস্ত সংকট কেন সংকট তৈরি হয়েছে? কারণ সেখানে যখনই রাশিয়া গেছে আমেরিকা সেখানে চলে এসেছে তার বিপরীতে, বা আমেরিকা কোনো দেশে গেছে তার বিপরীতে সোভিয়েত রাশিয়া চলে এসেছে। এইভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংকট আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখব এবং সেই সমস্ত ঘটনাগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে, ঠান্ডা লড়াইকে আরও বেশি ত্বরান্বিত করছে। ঠান্ডা লড়াইয়ের কারণ বলতে এগুলোকেই আমাদেরকে বলতে হবে। তা দেখো, ঠান্ডা লড়াইয়ের কারণ বা উৎস, এই যে তিনটি পার্ট রয়েছে এই তিনটি পার্টেই তোমাদেরকে আলোচনা করতে হবে। এর যে প্রপার 20 নম্বরের অ্যান্সার সেটি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ডিএসসিসি 14 20 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস বা উদ্ভব বা প্রেক্ষাপট বা কারণ। উত্তরটা যেভাবে লিখবে দেখো, 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এরপর বিজয়ী মিত্র শক্তিবর্গ দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রগোষ্ঠীতে বিভক্ত হয়ে বিশ্বে এক অভিনব রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করে। এই দুই শিবিরের একদিকে থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র,
জোট, অপরদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক আধিপত্য গড়ে তোলার জন্য এই দুই রাষ্ট্রজোটের মধ্যে যে গোপন লড়াই শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত। রুশ বিদেশমন্ত্রী ম্যাক্সিম লিটভিনভের মতে আদর্শগত ধ্যান ধারণাই ঠান্ডা যুদ্ধের উদ্ভবের জন্য দায়ী। অধ্যাপক F.H. হার্টম্যানের মতে দুই মহাশক্তির দৃষ্টিভঙ্গি ও তত্ত্বগত পার্থক্য ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটায়। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন। এরপরে দেখো প্যারা করে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পরিস্থিতিগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথম যে পর্যায়টি রয়েছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পর্যায়। রুশ বিপ্লবের সময় থেকেই বলশেবিকরা আদর্শগত কারণে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগোষ্ঠীর চক্ষুশূল ছিল। 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লবকে দমন করার জন্য পুঁজিবাদী রাষ্ট্রগোষ্ঠী অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান জারতন্ত্রের সমর্থনে রাশিয়ায় সেনা পাঠায়। সমাজতন্ত্রকে সূচনাকালেই শেষ করে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য। কাজে রাশিয়ায় সমাজতন্ত্রের জন্মলগ্ন থেকেই বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয়। প্যারা করে দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একনায়কতান্ত্রিক শাসক হিটলারের জার্মানির রাষ্ট্র ক্ষমতা দখল করার পর ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের চেয়ে সাম্যবাদী রাশিয়াকে নিজেদের বড় শত্রু বলে মনে করত। এদিকে হিটলারও রাশিয়ার কমিউনিস্ট শাসনের তীব্র বিরোধী হওয়ায় ইংল্যান্ড ও ফ্রান্স তার প্রতি তোষণ নীতি গ্রহণ করে রাশিয়ার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হিটলারকে আরও প্ররোচিত করে। দ্বিতীয় যে পর্যায়টি আছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির প্রবল আক্রমণে দিশাহারা সোভিয়েত রাশিয়া পশ্চিমী জোটের কাছে জার্মানির বিরুদ্ধে পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খোলার অনুরোধ রাখে। কিন্তু এই অনুরোধকে নিয়ে চার্চিলের দুমুখ নীতি স্টালিনকে ক্রুদ্ধ করে তোলে। আবার মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের সেনাপতিরা কট্টর রুশ বিরোধী ছিলেন। তারা কখনোই চাননি আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নরম মনোভাব পোষণ করুক। তারা মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানকে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে উস্কানি দেন। এছাড়া ইয়াল্টা সম্মেলন 1945 পোল সীমান্ত নিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমী শক্তিগুলির মতপার্থক্য এবং গ্রিসের মুক্তিযুদ্ধে ইঙ্গো মার্কিন হস্তক্ষেপ স্টালিনকে রুষ্ট করে তোলে। প্যারা করে আমেরিকার নতুন রাষ্ট্রপতি ট্রুম্যান ছিলেন প্রবলভাবে সোভিয়েত বিরোধী। পোল্যান্ড থেকে জার্মানির সৈন্য সরে গেলে সেখানে রুশ প্রভাবিত সরকার গঠিত হয়। এতে ক্রুদ্ধ ট্রুম্যান রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটোভের কাছে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শেষ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পটসডামে 1945 খ্রিস্টাব্দে। পটসডাম সম্মেলনে জার্মানির সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে সোভিয়েত ও মার্কিন মতবিরোধ প্রকট হয়ে ওঠে। পারস্পরিক মতবিরোধের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। বলা হয় পটসডাম সম্মেলন থেকেই ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। এরপরের যে পর্যায়টি রয়েছে দেখো শেষ পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়। অক্ষশক্তিভুক্ত দেশগুলির সঙ্গে শান্তি চুক্তির খসড়া রচনার লক্ষ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন এই 5টি দেশের বিদেশ মন্ত্রীরা একটি কাউন্সিল গঠন করেন। কিন্তু এই কাউন্সিলের কার্যকলাপে রাশিয়ার সন্দেহ হয় যে পশ্চিমী শক্তি পূর্ব ইউরোপে দ্রুত হাজির হওয়ার উদ্দেশ্যে জার্মানির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপে পোল্যান্ড, বুলগেরিয়া ও রোমানিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং গ্রিস, তুরস্ক, ইরানেও তারা অতি সক্রিয় হয়ে ওঠে। ফ্রান্স ও ইতালির নির্বাচনে তারা দারুণ সাফল্য পায়। ইউরোপে কমিউনিস্টদের সাফল্য এবং রাশিয়ার সঙ্গে তাদের সুসম্পর্ক পশ্চিমী দেশগুলিকে আতঙ্কিত করে। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের অন্তর্গত ফাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজে এক ভাষণে 1946-এর 5ই মার্চ বলেন, উত্তর বাল্টিক সাগরের তীরবর্তী সেস্টিন থেকে দক্ষিণ অ্যাড্রিয়াটিক সাগরের ট্রিয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল লৌহ যবনিকা অর্থাৎ সোভিয়েতের আড়ালে ঢাকা। ফাল্টন বক্তৃতায় চার্চিল রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর অর্পণ করে। প্যারা করে রাশিয়ায় কর্মরত প্রাক্তন সহকারী মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান মিস্টার এক্স ছদ্মনামে আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স নামে পত্রিকায় এক প্রবন্ধে সোভিয়েত এর আক্রমণাত্মক নীতি প্রতিহত করার জন্য বেষ্টনী তত্ত্ব 1947-এর 4 জুলাই প্রকাশ করেন, যা মার্কিন প্রশাসন মেনে নেয়।
করে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় 1947-এর 12ই মার্চ তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। ঐতিহাসিক আইজ্যাক ডয়েশ্চার ট্রুম্যান নীতিকে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেছেন। 1947-এর 5ই জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। ইউরোপে অর্থনৈতিক পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়ে ট্রুম্যান নীতির পরিপূরক হিসেবে উপস্থিত হয় মার্শাল পরিকল্পনা, ফলে আরও ঘনীভূত হয়ে ওঠে ঠান্ডা লড়াই। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়ন 1949-এ গঠন করে কমিকন, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে একটি আর্থিক সহায়তা পরিষদ। মার্শাল পরিকল্পনার প্রত্যুত্তর হিসাবে কমিকন গঠিত হয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে এটা গঠিত হওয়ার ফলে ঠান্ডা লড়াই আরও কিন্তু ত্বরান্বিত হচ্ছে। প্যারা করে, সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 1949 খ্রিস্টাব্দে প্রথমে গড়ে তোলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো, তারপরে একে একে গড়ে তোলে দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা সিয়াটো, মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা মেডো, পরবর্তীকালে এটির নাম হয় মধ্য এশিয়া চুক্তি সংস্থা অর্থাৎ সেন্টো, অ্যানজাস ইত্যাদি শক্তি জোট। প্যারা করে, আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা পশ্চিমী সামরিক শক্তি জোট ন্যাটোর জবাবে রাশিয়ার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপীয় দেশগুলিকে, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রুমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, পূর্ব জার্মানি নিয়ে গঠিত হয় ওয়ারশ চুক্তি সংস্থা, ওয়ারশ প্যাক্ট অর্গানাইজেশন WPO, যা ছিল একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। প্যারা করে শেষ প্যারা, শুধুমাত্র ইউরোপেই নয়, ঠান্ডা লড়াইয়ের পরিধি সারা বিশ্বেই সম্প্রসারিত হয়। এক ভয়ঙ্কর যুদ্ধভীতি সমগ্র বিশ্বের মানুষকে অস্থির করে তোলে। মর্গানথাউ এবং লুইজে হ্যালের মতো বাস্তববাদীরা ঠান্ডা লড়াইকে মূলত ক্ষমতার রাজনীতি আর শক্তিসাম্যের সংকট থেকে উদ্ভূত এক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। নোয়াম চমস্কির মতে ঠান্ডা যুদ্ধ হলো এমন একটি কার্যকরী ব্যবস্থা যাতে মহাশক্তিধর দেশগুলি নিজেদের অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণে রেখেছিল। এই কথাটাই এখানে ইংরেজিতে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নেবে। তো এই ছিল ঠান্ডা লড়াইয়ের কারণ, উৎস বা প্রেক্ষাপটের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।